কোনো দেশে যদি মেয়ে না থাকে তাহলে সেই দেশের ছেলেদের অবস্থা কি হতে পারে। এই 5 ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পর তারা সিদ্ধান্ত নেয় সপ্তাহে 7 দিনের মধ্যে 5টা দিন তারা এক এক করে তাদের বউয়ের সঙ্গে থাকবে। কিন্তু সমস্যা তখন হয় যখন মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। 5 ভাইদের মধ্যে বাচ্চাটি কার, শেষ পর্যন্ত কি হয় জানতে আমাদের সঙ্গেই থাকুন। সিনেমা শুরুতে দেখি একটা গ্রামে একজন মহিলা বাচ্চার জন্ম দিয়েছে, আর ঘরের বাইরে তার স্বামী এবং কিছু লোক অপেক্ষা করছিল। তার স্বামীকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। একটু পর বাচ্চার জন্ম হয়, তখন সবাই অনেক খুশি হয়, সবাই অনেক আনন্দ করছিল। কিন্তু তখনই এক বুড়ি এসে মেয়েটির স্বামীকে বলে, তোমার মেয়ে বাচ্চা হয়েছে। এটা শুনে সেখানে যে খুশি ছিল মুহূর্তের মধ্যে তা উধাও হয়ে যায়, আর গ্রামের সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি একটা ছেলে মেয়েদের কাপড় পরে আছে। এরপর সেজেগুজে মঞ্চে উঠে নাচ করছে, আর অনেক পুরুষ মানুষ অনেক টাকা দিয়ে টিকিট কেটে সেই শো দেখতে এসেছে। সেখানকার সব পুরুষই মেয়েটিকে দেখে অনেক এনজয় করছিল। আর তখন আমরা এটা জানতে পারি সেই গ্রামে কোনো মেয়ে মানুষই নেই। সেই গ্রামে একটা পরিবারকে দেখে, আর সেই পরিবারের প্রধানের নাম হচ্ছে রামচরণ। তার 5 জন ছেলে আছে। সেই বাড়িতে কোনো মেয়ে না থাকায় সেই বাড়িতে একটা ছেলেকে কাজের জন্য রাখা হয়েছে, যার নাম হচ্ছে রাঘু। তার বড় ছেলের নাম হচ্ছে রাকেশ, আর তার বয়সও অনেক হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার বিয়ে হয়নি। একদিন তাদের পরিবারের সবাই খাবার খাচ্ছিল, তখন রাকেশ তার বাবাকে বলে, আমি বিয়ে কখন করব। তখন তার বাবা বলে, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না। এটা শুনে তারা 4 ভাই অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। তাদের মধ্যে যে ছোট ভাই ছিল তার নাম ছিল সুরাজ। সে অনেক ভালো ছেলে ছিল এবং সে কলেজে পড়াশোনা করত। এর পরের দিন রামচরণ তার বাড়িতে পণ্ডিত নিয়ে আসে। তার বড় ছেলে রাকেশের জন্য একটা মেয়ে খুঁজতে বলে। এটাও বলে 14 বা 15 বছরের মেয়ে হলেও চলবে। তখন পণ্ডিত বলে, আমি আশেপাশে সব গ্রাম ঘুরে দেখেছি, কোথাও কোনো মেয়ে নেই, আর কখনো যদি খুঁজে পাই তাহলে আপনাকে অবশ্যই বলবো। পরের দৃশ্যে আমরা দেখি সব পুরুষরা একটা টিকিট কেটে একটা ঘরে গিয়েছে, যেখানে থিয়েটারে 18+ ভিডিও দেখানো হচ্ছে, আর সেই ভিডিওগুলো দেখে সবাই অনেক এনজয় করছে। ওই থিয়েটারে অনেক বয়স্ক লোকও ছিল, যারা তাদের জীবনে কখনো মেয়েদের চোখে দেখেনি। একজন বয়স্ক লোকের চোখ দিয়ে পানি বের হচ্ছিল, কারণ এত বছর হওয়ার পরও তার বিয়ে হয়নি। মেয়েদের স্পর্শ করা ছাড়াই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এটা ভেবে সে কান্না করতে থাকে। পরের দিন যখন রাকেশ স্কুলে আসে, তখন তার বন্ধু, যার নাম পাপ্পু, সে রাকেশের সঙ্গে দেখা করার জন্য স্কুলে আসে। আসলে রাকেশ স্কুলের শিক্ষক ছিল। এরপর পাপ্পু অনেক খুশি হয়ে বলে, আরে বন্ধু, আমি তো বিয়ে করতে চলেছি। তখন রাকেশের মন খারাপ হয়ে যায়। তখন পাপ্পু বলে, আমার বাবা অনেক খোঁজাখুঁজির পর একটা মেয়ে খুঁজে পেয়েছে, আর আমার বিয়েতে তোমাদের অবশ্যই আসতে হবে। এটা শুনে রাকেশের অনেক রাগ হয়। তখন একটা ছাত্রকে ডেকে কোনো কারণ ছাড়াই তাকে মারতে থাকে। এরপর দেখি পণ্ডিত রাকেশের বাড়িতে এসেছে। তখনই রাকেশ বাড়িতে আসে এবং বলে, পাপ্পু বিয়ের জন্য মেয়ে খুঁজে পেয়েছে, আর আমি তো চিরকুমারী থেকে যাব। এটা শুনে পণ্ডিত তো অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না পাপ্পু কোথায় মেয়ে খুঁজে পেল। তখন পণ্ডিত দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর পণ্ডিত পাপ্পুর বাবার কাছে যায়, আর সে মেয়ে কোথায় থেকে খুঁজে পেল সেটা জানতে চায়। পাপ্পুর বাবা তাকে বলে, পাশের গ্রামে একটা মেয়ে ছিল। এরপর সেই পণ্ডিতকে বিয়ে করানোর জন্য আসতে বলে, এবং ফাইনালি সেই বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন খুশিতে পাপ্পু নিজেই নাচতে থাকে। এরপর সেই মেয়ে যার সাথে বিয়ে হবে সে ওই গ্রামে আসে, আর গ্রামের সব পুরুষদের নজর সেই মেয়ের উপরে গিয়ে পড়ে। গ্রামের সবাই শুধু তাকে এক নজর দেখতে এসেছিল, কারণ এই মানুষগুলো অনেক বছর ধরে কোনো মেয়েকে দেখেনি এবং তাদের গ্রামে কখনো বিয়েও হয়নি। আর কিছু সময় পর পণ্ডিত বরকনেকে মণ্ডপে নিয়ে আসতে বলে। এরপর পণ্ডিত মন্ত্র পড়তে থাকে। ঠিক তখনই মেয়ের বাবা বিয়েটা থামিয়ে দেয়, আর পাপ্পুর বাবাকে একটা নীরব জায়গায় নিয়ে আসে, আর সেখানে পাপ্পুর বাবার কাছে বিয়ের জন্য টাকার ডিমান্ড করে। তখন পাপ্পুর বাবা মেয়ের বাবাকে 5 লক্ষ টাকা দেয় এবং কিছু সোনা দেয়। এরপর মেয়ের বাবা বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখনই মণ্ডপে দেখি একটা ছেলে, যার নাম ছিল মাধব, সে পণ্ডিতকে কানে কানে কিছু একটা বলছে। আর তখনই পণ্ডিত বর এবং কনেকে বিয়ে দেওয়ার জন্য দাঁড় করায়। আর একটা সময় আচমকাই পণ্ডিত কনের পায়জামা খুলে ফেলে, আর তখনই সবাই জানতে পারে সেটা কোনো মেয়ে না, সেটা একটা ছেলে ছিল। এটা শুনে পাপ্পু ভীষণ রাগ করে এবং সাথে অনেক কষ্টও পায়। পাশের গ্রামের কিছু লোক টাকার জন্য এই কম বয়সী ছেলেকে মিথ্যা করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর টাকা পাওয়ার পর সেই ছেলে এবং তার বাবা সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর পণ্ডিত অন্য একটা গ্রামে যায় কোনো একটা কাজের জন্য, এবং সেই গ্রামের একটা বাড়িতে রাত কাটায়। আর পরের দিন সকালে সে পরিত্যক্ত নদীতে যায় নিজেকে পবিত্র করার জন্য। আর তখনই সেই পণ্ডিত একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। সেই মেয়ে গান গাচ্ছিল। তখন সেই পণ্ডিত গানকে অনুসরণ করে মেয়েটিকে জঙ্গলে খুঁজতে থাকে। একটু দূরে যাওয়ার পর সেই মেয়েটিকে খুঁজে পায়। সেই মেয়েটি অনেক সুন্দরী ছিল, আর মেয়েটির নাম ছিল কালকি। কালকি যখন পণ্ডিতকে দেখে, তখন কালকি জঙ্গল থেকে পালিয়ে তার বাড়িতে লুকিয়ে পড়ে। তখন পণ্ডিত কালকির পিছু পিছু তার বাড়িতে আসে, কিন্তু সেই বাড়ির দরজায় তালা দেওয়া ছিল, আর সেখানে একটা সিঁড়িও ছিল, যেটার মাধ্যমে বাড়ির ভেতরে যাওয়া যাবে। এরপর সেই পণ্ডিত সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন কালকির বাবা, যার নাম ছিল প্রতাপ, সে পণ্ডিতকে মারতে চায়, কিন্তু তখনই পণ্ডিত তার পরিচয় দেয় এবং বলে সে পাশের গ্রামের পণ্ডিত। আসলে আশেপাশে কোথাও কোনো মেয়ে নেই, যে কারণে কালকির বাবা তার মেয়েকে সেফ ভাবে রাখার জন্য লুকিয়ে রাখে।
যাই হোক, এরপর পণ্ডিত প্রতাপকে ঘরে নিয়ে আসে। তখন পণ্ডিত বলে, তোমার মেয়েকে এত বছর কোথায় লুকিয়ে রেখেছিলে? প্রতাপ বলে, লুকিয়ে রাখবো না তো কি করব? আমার ঘরে যে মেয়ে আছে সেটা যদি গ্রামের কেউ জেনে যায় তাহলে তো কেউ তাকে বাঁচতেই দিবে না, সব পুরুষরা তার উপরে হামলা করে তাকে ছিঁড়ে খাবে। তখন পণ্ডিত প্রতাপের সঙ্গে কালকির বিয়ের ব্যাপারে কথা বলে। সে বলে, আমি তোমাকে 1,00,000 টাকা দিব, তুমি তোমার মেয়েকে ওই খানদান পরিবারে বিয়ে দিয়ে দাও। মানে রাকেশের পরিবারের কথা সে বলছিল। তখন প্রতাপ টাকার কথা শুনে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে পণ্ডিত সাথে সাথে সেই গ্রামে চলে আসে। এরপর রামচরণের বাড়িতে যায় আর রামচরণকে বলে, তোমার ছেলের বিয়ের জন্য এখনই তৈরি হও, তোমার ছেলের জন্য শতভাগ ভালো একটা মেয়ে খুঁজে পেয়েছি। কিন্তু রাকেশ তখন বাড়িতে ছিল না, তাই রামচরণ তার ছোট ছেলেকে সুরেশকে সাথে করে রাকেশের একটা ছবি নিয়ে মেয়েটিকে দেখার জন্য বেরিয়ে পড়ে। এরপর রামচরণ, সুরেশ এবং পণ্ডিত মেয়ের বাপের বাড়িতে যায় মেয়েটিকে দেখার জন্য। আর ওখানে যাওয়ার পর রাকেশের ছবি প্রতাপকে দেখায়। তখন প্রতাপ সেই ছবি দেখে মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় না আর বলে, আমি আমার মেয়েকে আপনার বড় ছেলের সাথে বিয়ে দিব না, আমি আমার মেয়েকে আপনার ছোট ছেলে সুরেশের সঙ্গে বিয়ে দিব। এটা শুনে তারা সবাই বাড়িতে ফিরে আসছিল আর রাস্তায় রামচরণ সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। ওই মেয়েটা রাকেশের জন্য সঠিক না, তাকে সুরেশের সঙ্গে ভালো মানাবে আর সব ছেলেদের মধ্যে সুরেশই আমার কথা শুনে। কিন্তু রামচরণ এটা ভাবছিল যে তার বাকি ছেলেদের কি হবে। এরপর তারা সবাই প্রতাপের বাড়িতে আসে আর ওখানে গিয়ে রামচরণ প্রতাপকে 5,00,000 টাকা দেয় এবং 5 ভরি সোনা দিতে রাজি হয়। কিন্তু মেয়েটির বাবার সঙ্গে কথা ছিল 1,00,000 টাকার। যাই হোক, এত টাকা দেওয়ার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর বিয়ের দিন আসে আর আমরা জানতে পারি রামচরণ প্রতাপকে 5,00,000 টাকা এবং 5 ভরি সোনা দিয়েছে তার 5 জন ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। এরপর তারা 5 ভাই 7 পাক ঘুরে সিঁথিতে সিঁদুর দিয়ে মেয়েটিকে বিয়ে করে নেয়। তাদের তো বিয়ে হয়ে যায়, কিন্তু সমস্যা এটা যে তাদের 5 জনের মধ্যে কালকির সাথে প্রথম রাত কে কাটাবে। আর 5 ভাইদের মধ্যে রাকেশ সবচেয়ে বড় ভাই ছিল, তাই রাকেশই প্রথম কালকির সঙ্গে থাকতে চায়। এরপর এক এক করে তারা 4 ভাই কালকির সঙ্গে রাত কাটাবে। আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা 5 ভাই মিলে সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন করে এক ভাই কালকির সঙ্গে থাকবে আর বাকি 2 দিন রাকেশ কালকির সঙ্গে থাকবে, কারণ সে সবার চাইতে বড় ছিল। আর এসব কথা তার বাবা শুনছিল, যেটা শুনে তার বাবা অনেক রাগ করে আর ছেলেদেরকে বলে, কখনো কি তোমরা আমার কথা ভেবেছিলে? তোমার মা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করিনি শুধু তোমাদের কথা ভেবে, কিন্তু তোদের তো কোনো দয়া মায়া কিছুই নেই আর তোদের জন্য আমি তো 5,00,000 টাকা এবং 5 ভরি সোনা দিয়েছি। তখন রাকেশ বলে, বাবা আপনার কি লাগবে? এরপর রাতে আমরা রামচরণকে কালকির ঘরে দেখতে পাই আর আমরা বুঝতে পারি রামচরণ তার ছেলেদের সাথে এটাই ডিল করেছে যে প্রথম রাত কালকির সঙ্গে সেই থাকবে। আর তারা 5 ভাই এই কথায় রাজি হয়েছিল। আর সকাল হওয়ার পর কালকি এটা জানতে পারে যে কাল রাতে কালকির সাথে তার স্বামীরা ছিল না, বরং তার শ্বশুর ছিল। এটা জানতে পেরে কালকি খুবই কষ্ট পায় আর অনেক কান্নাও করে। আর বিয়ের পরের দিনই কালকিকে তার বাড়িতে কাজ করতে হয়, কিন্তু কালকির শরীর খুবই খারাপ ছিল। আর দ্বিতীয় দিন রাকেশ কালকির ঘরে আসে আর কালকির সাথে কোনো কথা না বলে তার সাথে সম্পর্কে লিপ্ত হয়। পরের দিন কালকি কাজ করার সময় সেখানে ছোট ভাই সুরাজ আসে এবং কালকিকে সে সাহায্য করে। আর রাত হলে প্রতি রাতে এক ভাই কালকির কাছে যায় এবং কালকির সাথে কোনো কথা না বলে তার সাথে সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু এদিকে সুরেশ কালকিকে সবসময় সাহায্য করে, প্রতিটি কাজে কালকির সাথে থাকে। আর যেদিন সুরেশের রাত আসে কালকির সাথে থাকার, সেদিন সুরেশ কালকির কাছে যায়, কিন্তু কালকির শরীর খুবই খারাপ ছিল, এই জন্য কালকির সাথে কিছু না করে তার পাশেই থাকে সে। আর একটা নতুন বইয়ের সাথে যেভাবে কথা বলা দরকার সেভাবে কথা বলে। আর দেখতে দেখতে কালকি ও সুরেশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। একজন আরেকজনকে অনেক ভালোবেসে ফেলে, তাদের দুইজনকে অনেক ভালো মানিয়েছিল। এদিকে বাকি 4 ভাই এসে পশুদের মতো কালকিকে ভোগ করতে থাকে। আর যখন তার বাবা আসে তখন কালকি তার সঙ্গে সম্পর্ক করতে দেয় না। এরপর তার বাবা রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। আর অন্যদিকে কালকি এবং সুরাজের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে থাকে। তারা দুইজন অনেক গল্প করে এবং একসাথে বাড়ির সব কাজ করে, একজন আরেকজনের অনুভূতি বোঝার চেষ্টা করে। এইভাবে তাদের ভালোবাসা আরো গভীর হতে থাকে। আর তারা দুইজন সবসময় একসাথে থাকে, যেটা দেখে রামচরণ এবং তার অন্য ছেলেদের হিংসা হয়। এজন্য তাদের ভাইদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, সবাই সবাইকে শত্রু ভাবতে থাকে। কিন্তু কালকি সবসময় সুরাজের পাশেই থাকে আর তাকে ভালোবেসে আগলে রাখে। কিন্তু এইভাবে কতদিন আগলে রাখবে? একদিন সুরাজ কালকির জন্য শাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল, তখন সুরাজের ভাইরা সুরাজকে সেখানে মেরে ফেলে। তারপরের দিন সুরাজের লাশ একটা নদীতে পাওয়া যায়। আর এই খবর যখন কালকি জানতে পারে তখন সে ভীষণ কষ্ট পায় আর অনেক কান্না করতে থাকে, কারণ দুনিয়াতে কালকির একমাত্র ভালোবাসা সুরাজই ছিল। এরপর যখন পুলিশ তাদের বাড়িতে তদন্ত করতে আসে তখন রামচরণ এবং তার ছেলেরা কান্নার অভিনয় করে আর পুলিশকে একটা মিথ্যা কাহিনী বলে যে সুরাজ পরীক্ষায় ফেল করেছে আর এই জন্য সে সুসাইড করেছে। পুলিশ এটা বিশ্বাসও করে ফেলে। আর সুরাজ মারা যাওয়ার পর রামচরণের বাকি ছেলেগুলো কালকিকে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে থাকে, যখন মন চায় তার সঙ্গে মেলামেশা করতে থাকে। আর একদিন কালকি তার বাবার কাছে রাঘুর মাধ্যমে একটা চিঠি পাঠায়। পরের দিন প্রতাপ রামচরণের বাড়ি আসে আর আমরা দেখতে পাই প্রতাপের হাতে একটা মোবাইল ফোন।
এরপর রামচরণ প্রতাপকে 1 লক্ষ টাকা দেয় এবং প্রতাপ এখন শহরের দিকে ব্যবসা করে। এরপর প্রতাপ তার মেয়ের কাছে আসে, আর এখানে পৃথিবীর সবচেয়ে জঘন্য একটা জিনিস আমরা জানতে পারি যে প্রতাপ রামচরণের কাছ থেকে যে 1 লক্ষ টাকা নিল সেটা শুধুমাত্র তার মেয়ের সাথে মেলামেশা করার জন্য। মানে রামচরণ এতদিন তার মেয়ের সাথে বিনা পয়সায় শুয়েছিল, এই জন্য তার কাছ থেকে কিছুক্ষণ আগে 1 লক্ষ টাকা নিয়েছে। যাই হোক, এরপর যখন কালকির বাবা ফিরে যাচ্ছিল তখন কালকি তার বাবার পায়ে সালাম করে। তারপর কালকির কাছে রাকেশ এবং তার ভাইরা আসে। তারা কালকির গায়ে হাত তোলে, কারণ কালকি চুরি করে তার বাবার সঙ্গে যোগাযোগ করেছে, আর এই জন্য তার বাবাকে 1 লক্ষ টাকা দিতে হয়েছে। এরপর দেখি কালকি মন খারাপ করে অনেক কান্না করছে, আর রাঘুকে বলছে দয়া করে তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও। পরের দিন সকালে রাঘু কালকিকে নিয়ে গ্রাম থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর রাকেশ এবং তার ভাইয়েরা তাদের দুজনকে ধরে ফেলে এবং রাঘুকে সেখানে মেরে ফেলে। এরপর কালকিকে বাড়িতে নিয়ে আসে। রাঘুর লাশ তার বড় ভাই এবং তার চাচারা বাড়িতে নিয়ে আসে। রাঘুর চাচা একজন গুন্ডা ছিল, আর রাঘুর হত্যার প্রতিশোধের জন্য রাঘুর চাচা রামচরণদের বাড়িতে চলে আসে। আর সেখানে রাঘুর চাচা কালকিকে দেখে তার পাশে গিয়ে বলে, তোমার জন্য রাঘু মারা গিয়েছে আর আমি এর প্রতিশোধ নিব। এই বলে রাঘুর চাচা কালকির সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরের দৃশ্যে আমরা দেখি রাঘু মারা যাওয়ার জন্য ওই বাড়িতে একটা ছেলেকে নিয়ে আসা হয়েছে কাজ করার জন্য। এরপর থেকে শেখর কালকিকে দেখাশোনা করে। এদিকে আমরা দেখতে পাই রাঘুর চাচা গ্রামের মানুষদেরকে বলছে, আমার ভাতিজা হত্যার প্রতিশোধ আমি অবশ্যই নিব, কিন্তু সে নিজে প্রতিদিন রাতে কালকির সঙ্গে গিয়ে তার সঙ্গে মেলামেশা করে। সাথে সাথে রামচরণ এবং তার ছেলেরা কালকির সঙ্গে ইচ্ছা মতো মেলামেশা করতে থাকে, আর এইভাবে কয়েক মাস পার হয়ে যায়। আর একদিন তারা জানতে পারে যে কালকি প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখন রামচরণ পণ্ডিতকে আবারও তার বাড়িতে নিয়ে আসে, আর এখানে সবাই এটা জানতে চায় যে কালকির পেটে যে বাচ্চা সেটা কার। তখন রাকেশ বলে অবশ্যই আমার হবে। তখন রামচরণ বলে, আরে পাগল, প্রথম রাত তো কালকির সাথে আমি ছিলাম, নিশ্চয়ই তাহলে এটা আমার বাচ্চা। তখন কালকিকে ঘরে নিয়ে আসা হয়, আর কালকির খুব ভালোভাবে দেখাশোনা করা হয়। এরপরে আমরা দেখি কালকি যে প্রেগনেন্ট এটা রাঘুর চাচা জানতে পারে। তখন রাঘুর চাচা গ্রামের সবাইকে এটা বলে যে কালকির বাচ্চার বাবা সে নিজেই। এরপর রাঘুর চাচা কিছু লোকদের নিয়ে রামচরণদের বাড়িতে আসে। রামচরণ সেই লোকদের উপরে বন্দুক চালায়। তখন সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার 4 ভাই তার পিছু করে, আর একটা সময় রাঘুর ভাইকে গুলি করে মেরে ফেলে। এরপর রাকেশ কিছু লোক নিয়ে রাঘুর চাচার বাড়িতে আসে, আর রাঘুর চাচাকে বাইরে আসতে বলে। রাঘুর চাচা অনেক লোক নিয়ে বাইরে আসে, আর তাদের মধ্যে লড়াই হয়। আর একটা সময় রাঘুর চাচা রাকেশ এবং তার ভাইদেরকে মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখি রামচরণ কালকিকে অপবিত্র মনে করছে, কারণ কালকি নিচু জাতের মানুষদের সঙ্গে মেলামেশা করেছে। তাই কালকিকে আগুন দিয়ে পোড়ানোর জন্য তার শরীরে পেট্রোল দেওয়া হয়। এটা শেখরও দেখছিল, কিন্তু এটা তার সহ্য হচ্ছিল না। তখন সে একটা চাকু দিয়ে রামচরণকে হত্যা করে ফেলে। এরপর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখি গ্রামের একদল মানুষ অন্য দলের উপরে হামলা করছে, আর কিছুদিনের মধ্যে সেই গ্রাম শ্মশানে পরিণত হয়। কিছু লোক পণ্ডিতকে মেরে ফেলে। কিছুদিন পর শেখর যখন কালকির কাছে আসে তখন দেখে কালকি একটা বাচ্চার জন্ম দিয়েছে। তখন শেখর কালকিকে বলে, এটা মেয়ে বাচ্চা। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন 2003 সালে রিলিজ হওয়া মাতৃভূমি এ ন্যাশনাল উইদাউট ওম্যান মুভির এক্সপ্লেনেশন। মুভিটির IMDb রেটিং 7.6 আউট অফ 10। মুভিটি সাইফাই ও ড্রামা ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।